স্বামী বিদেশে রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনী, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারার গালে চড়ের ওপর চড় লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দেবে ও? যেই মানুষটা তার বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধারণ করে রেখেছিস? নাসরিন বেগম সারার চুল ধরে কথাগুলো বলল। তুই বল, কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, কোনো আশ্রিতার পরিচয় না, নিজের ছেলের বউ হিসাবে, কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো? এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখ, কষ্ট, ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে, রাস্তার জিনিস রাস্তাতেই ফেলে আসা শ্রেয়। তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পায় না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ওমা, আমি তো অন্যায় করেছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে 2-4টা চড় লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করব কি করে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তো তোর জন্যই পানি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এ কি করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মালিহা বলে, কাকিমা, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারার ভাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি, বা আমার মাথায় এই জিনিসটা কাজ করেনি, কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটের বাচ্চার বাবা তাহলে সেই লোকটা। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। তুমি কেমন আছো? প্রেসার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্যের সন্তান? এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেসার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর পড়াশোনা করা হয়নি বললে ভুল হবে। আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কমই ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে গিয়ে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিলেন যে বিদেশে গিয়ে কি করবি তুই? সৃষ্টিকর্তা আমাদের জমি জমা তো আর কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড় সড়ো ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। দ্বিতীয় কিছু চিন্তা না করেই ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার। কিন্তু এই কি করে ফেললো? নাসরিন বেগম কানে ফোন ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কে কি নেই? আমাকে বলো কি হয়েছে? সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোন বিপদের মুখে ফেলেছো মা? বিদেশে তো আমি নিজের ইচ্ছায় এসেছি, তাছাড়া আমি তো সুখেই আছি, বিপদ কিসের?
তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি, এই বাড়িতে কালনাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমার চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর যে ওর কাছে নেই। নাসরিন বেগম আবারও বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনীকে নিয়ে আমি কি করব বল? মা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা, কি হয়েছে তোমার? মা, তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো না মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের ওপরে নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস, সবকিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা, এমন বলো না। আমার শুরুতেও তোমরা আর শেষেও তোমরা। ও, শুরুতে আমরা আর শেষটা আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারোর, তার শয্যা সাথী। নেহা, তোমার পাপি মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি কতটা পাপিষ্ঠা সেটা জানো না? তুমি কি বুঝতে পারছো না কতটা পাপিষ্ঠা তুমি? নেহা, বোন আমার কথাটা একটু শোনো, মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন ভুল ও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতি পাবে কলঙ্কিনীর। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায়, তবেও তোমার হাতে স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ট মন, পাপিষ্ট দেহ নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখেছো, কালকে আমাকে তুমি মরা দেহে দেখতেও পারো। তোমার মতন কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থাতে নেই, তবুও কষ্ট করে বলল, না না, আমার মতন পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে এক বাড়িতে এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতন কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথায় নেহার কোলে, আর সারা ঠিক তারই পাশে বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয়নি। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগে রাগে সারার গালে কয়েকটা চড় বসিয়ে দেয়। বয়সী ছোট একটা মেয়ের হাতে সারা চড় খেয়ে একটুও অবাক হলো না সারা, কারণ এটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাই লাগবে। নেহা প্রতিবেশী দু একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুইয়ে দেয়। সারা এখন চুপ করে বসেই আছে এক জায়গাতে, শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণাধারা হয়ে গেছে, থামার নামই নেই। আজকে এই বাড়িতেই শেষ দিন সারার। ভাবতেই বুকের ভিতর মোচড় মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনিই আজকে ছি ছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছে করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারার দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছা হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টা মেয়ে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটাবার মাকে ছুঁয়ে দেখতে দেবে নেহা? নেহা সহজ গলায় বলল, না।
সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ, তাতে হয়তো কয়েকটা পোশাক। গন্তব্যহীন ভাবে হেঁটে চলেছে। সারা কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছাড়া হয়েই কাটিয়ে দেবে। সন্ধ্যার দিকে সারা মেন রোডের ধার দিয়ে হেঁটেই চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করেছেন। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে মাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না। আবার সেই কান্না শুরু করে দিল। নেহামা, বলতো ওকে কিসের অভাব রেখেছিলাম, ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা, যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কালনাগিনী বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান্নামে যাক, তুমি ওর জন্য চিন্তা কেন করবে? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল। এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহা আপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যিই চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর 3 জন পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দিয়েছে। ছি, শেষমেশ ওই পাপিষ্টা খারাপ কাজের জন্য পুলিশে ধরলো। রাগের পিছনে সারার জন্য নেহার মনে যে ভালোবাসাটা ছিল সেটা এক নিমেষেই শেষ হয়ে গেল। হ্যাঁ, সত্যি খবরে দেখানো মেয়েটা নেহার ভাবি সারাই ছিল। আসলে ঘটনাটা ছিল এমন। সারাকে কথাটা বলার সাথে সাথে সারা আশেপাশে তার আরো 2 জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভিতরেই ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন জানি ওর একটুও ভালো লাগছে না। কথার ভিতর একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ করে থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবেই বুঝে গেছে। কিছু না ভাবি পালাতে গেল, কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়িয়ে পেরে ওঠে না সারা। তাদের হাতে ধরা পড়ে যায়, চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতন কেউ ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। একজন খ্যাক খ্যাক করে হেসে বলে, ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে। সারার বুক কেঁপে ওঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতন অনুনয় করতে থাকে, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতে পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার। সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। অনেক টাকা কামিয়েছিস আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরের আলো আর কোনোদিনও দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশ কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিকমতো কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলোর ভিতর থেকে একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকার চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো?
সারা যেন আকাশ থেকে পড়ল। ওদের এহেন কথায় সারা নিজের কথায় হারিয়ে ফেলেছে। মানুষ এতটা নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহই বা কোথায়, সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে, নাকি আরো বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারার চুলের মুঠি ধরে। এই পতিতার বাচ্চা, এত ভালো সাজার নাটক কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে, এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শোনে না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ব্যবসায়ীরা ধরা পড়েছে সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু একটা প্রচারণা দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকদের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের ওপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়ল। সবাইকে জেলের ভেতর ঢোকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর একবার কথা শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে সবকিছু বলবা আর আমি বোকার মতো মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই, আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভিতর গিয়ে ওই তিনজনকে ভয় দেখায় যে সত্য কথা না বললে আরো ভয়ঙ্কর শাস্তি দেয়া হবে। মৃত্যুর ভয় সবাই পায়, তাই তারাও ভয় পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা, যে মানুষটা পুলিশের চাকরি জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল সেটা বোঝার ক্ষমতায় ছিল না যে সেগুলো মিথ্যা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আর একটু লাগলো, এই আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতন দেহের অবস্থা নেই, যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিই? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন চলছে। আমার বাবা মা কে এসব কিছুই জানতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকেই নিজেকে অনাথ হিসাবেই জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবনের 20-21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা। কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে, নাম শিহাব, আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার বাবা মা অর্থাৎ আশ্রমে থাকতে দেয় না। সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশকে কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে আমি কবিতা লিখছিলাম। হঠাৎ দিয়া নামে একটি মেয়ে এসে বলল, সারা আপু, তুমি এখনই পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8-9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারা আপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। এই রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়েই তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গায় আমার থাকবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপরই লেগে আছে। দিয়া মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা সারা আপু, রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন?
ছোট্ট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতন কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটাই জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতন আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছেই চলে যায়। সকালবেলা আমি সেখান থেকেও পালিয়ে আসি। যে জায়গায় আমি 20-21 বছর ধরে থেকেছি, সেই জায়গায় আমার ক্ষতি করতে চেয়েছিল। আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে? গন্তব্যহীন ভাবে সারাদিন ঘুরতে থাকি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তুলনায় এক পা ফেললে সেটা তোলারও ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। যখন চোখ খুলি, নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। একজন মহিলা পাশে বসে হাত পাকা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হাসপাতালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটি আমার কাছ থেকে আমার ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু এতিমের যে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার ওপরে খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যাননি, তার বাড়িতে স্থান দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গা না, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব, কিন্তু হায়, হতভাগী সারা জীবন কষ্টই পেয়ে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু স্বপ্নেই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাইরের দেশে যাওয়ার জন্য তোড়জোড় লাগিয়ে দেয়। বলেছিল 5 বছর বিদেশে থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার বুকে মাথা না রেখে রাত কাটানোর কষ্টটা কতটা। 2 মাস পর আমানের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা, বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টের ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওর পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছরের জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও ওর বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেট কল দেওয়াতে মা বাবা আর নেহা কেউই বুঝতে পারতো না ও বিদেশে আছে নাকি জেলে আছে। আর আমি অভিনয় করিয়ে যেতাম সবার সাথে। 2.5 বছর পর একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোভাবেই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে আসব। মা বাবা আর বোনটার ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসব। আমি জেলে আছি ওরা বা মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসে আমান। প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেয়ে আর তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার ফলেই আমার এই